ভাইরাস মানবজাতিকে কত বড় হুমকির মুখে ফেলে দিতে পারে সেটা আমরা সবাই করোনার সময় মোটামুটিভাবে বুঝতে পেরেছি। তবে কি হবে যখন করোনার চেয়েও আরও অনেক বেশি শক্তিশালী একটি ভাইরাস কোরিয়ার মতো একটি উন্নত দেশে ছড়িয়ে পড়বে, যার ফলে মানুষ 24 থেকে 36 ঘন্টার মধ্যেই মারা যাবে। এই মুভিতে দেখা যায় কোরিয়ার একটি উন্নত শহরে হঠাৎ করেই এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ে, যার কারণে মুহূর্তের মধ্যেই শহরের চিত্র পাল্টে যায়। ভাইরাসটি এত দ্রুতই ছড়িয়ে পড়ে যা কল্পনারও বাইরে। আর এই ভাইরাসের ভয়াবহতার কারণে কোরিয়ার এই শহরটি মৃত্যুকূপে পরিণত হয়। ভয়াবহ এই ভাইরাসের তাণ্ডবে এত পরিমাণ মানুষ মারা যায় যে এই মৃত মানুষগুলোকে দাফন করার মতো কোনো জায়গা পাওয়া যায় না। বলছিলাম 2013 সালে রিলিজ হওয়া দি ফ্লু মুভিটির কথা। পুরো মুভিটি এত টানটান উত্তেজনাপূর্ণ যে মুভিটি দেখা শুরু করলে আপনি আর চোখ সরাতে পারবেন না। এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 6.6 আউট অফ 10 আর রটেন টমেটোসে মুভিটি 40% ফ্রেশ রয়েছে। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন মুভিটি ভয়াবহ ভাইরাস সংক্রান্ত বিষয়ের উপর নির্মাণ করা হয়েছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই অসাধারণ মুভির গল্পে যাওয়া যাক। তবে তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। মুভির শুরুতে আমরা দেখি কিছু মানুষ কোথাও পালিয়ে যাচ্ছিল। আসলে এই মানুষগুলো চীনের হংকং শহর থেকে পালিয়ে কোরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। চোরাই পথে এই লোকগুলোকে কোরিয়ার পুংডাং শহরে পাঠাতে জাহাজের একটি শিপিং কন্টেইনারে লুকিয়ে দেওয়া হচ্ছিল। এই কন্টেইনারের ভিতরে দেখা যায় একজন লোক বেশ অসুস্থ। যারা এই লোকগুলোকে কোরিয়াতে পাঠাচ্ছিল তারা যখন এদের জিজ্ঞেস করে তখন কন্টেইনারে থাকা লোকগুলো জানায় সবাই নাকি সুস্থই আছে, তাই তাদেরকে এভাবেই কোরিয়াতে চোরাই পথে পাঠিয়ে দেওয়া হয়। 7 দিন পর জাহাজের এই কন্টেইনার কোরিয়ার পুংডাং শহরে পৌঁছে যায়। এরপর 2 জন ডেলিভারি কর্মী জাহাজের এই কন্টেইনার খুলে বেশ হতবাক হয়ে যায়। কন্টেইনারের দরজা খোলার সাথে সাথেই সেখান থেকে অনেক বাজে গন্ধ আসতে শুরু করে। তারা দুজনে সেখানে লক্ষ্য করে কন্টেইনারের ভিতরে থাকা লোকগুলো অনেক বাজেভাবে মারা গিয়েছে। তবে কিভাবে সবগুলো মানুষ মারা গেল সেটা তাদের অজানা। কন্টেইনারের ভিতরে সবাই মারা গেলেও সেখানে শুধুমাত্র একটি ছেলেই বেঁচে ছিল। সেই ছেলেটি তাদের পা ধরে টানাটানি করতে থাকে যেন এখান থেকে তাকে বাঁচিয়ে নিয়ে যাওয়া হয়। তারা দুজনে সেখানকার একটি ভিডিও করে রাখে। তবে এখানে তারা আন্দাজ করতে পারছিল হয়তোবা কোনো ভাইরাসের কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। এরপর তারা দুজনে বেঁচে থাকা ছেলেটিকে তাদের সাথে নিয়ে শহরের দিকে রওনা দেয়। কিছু সময়ের মধ্যেই একজন ডেলিভারি কর্মী অসুস্থ হতে শুরু করে। যখন তারা শহরে পৌঁছায় তাদের মধ্যে একজন গাড়ি থেকে নামে কিছু জিনিসপাতি কেনার জন্য, আর এই সুযোগে গাড়ি থেকে সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। এটা যখন সেই ডেলিভারি কর্মী লক্ষ্য করে তখন সে তাকে খুঁজতে থাকে, তবে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায় না। আর এরই মধ্যে সেই ডেলিভারি কর্মীর ভাই অর্থাৎ আরেকজন ডেলিভারি কর্মী বেশ অসুস্থ হয়ে গেছে, তাই সে তার নিজের জন্য কিছু ঔষধ কিনতে একটি মেডিকেল স্টোরে যায়। এই সময় তার প্রচণ্ড হাঁচি কাশি হতে থাকে, যার মাধ্যমে তার অজান্তেই তার দ্বারাই সেখানে বেশ কিছু মানুষ ধীরে ধীরে ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে। এই শহরেই এক ডক্টর ছিল, তার নাম হচ্ছে ডক্টর কিম। বর্তমানে সে একটি দুর্ঘটনার কারণে তার গাড়িসহ একটি খাদে কোনো মতে আটকে রয়েছে, তাই সেখানে তাকে বাঁচাতে একদল ফায়ার ফাইটার এগিয়ে আসে। এদের মধ্যে একজন ফায়ার ফাইটার ডক্টর কিমকে বাঁচাতে আসে, যার নাম হচ্ছে জিগু। জিগু তার জীবনের ঝুঁকি নিয়ে খুব দক্ষতার সাথে ডক্টর কিমকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তবে তাকে সেখান থেকে উদ্ধার করতে জিগুর বেশ সময় লেগে যায়, তবে সে তাকে উদ্ধার করতে পারে। আর দেখা যায় এরই মধ্যে কিম জিগুকে পছন্দ করতে শুরু করে। তবে কিমের সাথে সে যখন কথা বলতে আসে তখন কিম তাকে বেশি পাত্তা দিচ্ছিল না। এরপরে কিম সেখান থেকে চলে যায়। পরের দিন আবার ডক্টর কিমি জিগুকে ফোন করে এবং সেই জায়গায় ডাকে যেখানে সেই দুর্ঘটনাটি ঘটেছিল। জিগু সেখানে আসলে সে জিগুকে বলে, আমার ব্যাগটি নিচে পড়ে রয়েছে। তার সেই ব্যাগটি খুবই প্রয়োজন, কারণ সেটার ভিতরে অনেক প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। তাই সে তাকে রিকোয়েস্ট করে যেন সেই ব্যাগটি তাকে উদ্ধার করে দেওয়া হয়। তবে জিগু কোনো মতেই রাজি হচ্ছিল না, কারণ সেই জায়গাটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু দেখা যায় এখান থেকে কিম চলে যাওয়ার পর জিগু ঠিকই আবার সেই ব্যাগটি উদ্ধার করে। যখন সে ব্যাগটি নিয়ে
উপরে ফিরে আসে তখন ব্যাগের ভিতর থেকে একটি ফোন বাজতে শুরু করে। ফোনটি করেছে ডক্টর কিমের মেয়ে। কিম যেহেতু সেখানে ছিল না, তাই জিগু সিদ্ধান্ত নেয় সে সেই ব্যাগটি তার মেয়ের দ্বারাই তার কাছে পাঠাবে। কিমের মেয়ের সাথে জিগু যখন দেখা করে তার আগে পর্যন্ত সে ভাবছিল কিম হয়তো বা অবিবাহিত, তবে তার ভাবনাটি একেবারেই ভুল। আসলে কিম বিবাহিত এবং তার একটি মেয়ে রয়েছে, আর তার মেয়ের নাম হচ্ছে মিরে। তবে কিমের হাজবেন্ডের সাথে তার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। জিগু যখন মিরের সাথে প্রথম দেখা করে তখন সে তার সাথে খুব একটা কথা বলছিল না। পরে যখন সে জানতে পারে তার মায়ের ব্যাগটি সে উদ্ধার করেছে, তখন সে তার সাথে নর্মাল ব্যবহার করে। দেখা যায় মিরে এমন একটি মেয়ে যে ছোট হলেও খুব পাকনা পাকনা কথা বলতো, তাই তাদের দুজনের মধ্যে এক প্রকার ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর জিগু মিরেকে তার মায়ের সেই ব্যাগটি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শহরে বেশ ভালোভাবেই ভাইরাসটি ছড়িয়ে পড়তে থাকে। লোকাল বাসগুলোতে মানুষের ভিড়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের হাসি কাশিতে খুব দ্রুতই এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে থাকে। তবে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে অলরেডি ছোট ছোট বাচ্চারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। অন্যদিকে কিমের মেয়ে এতক্ষণে বাড়িতে পৌঁছেছে। এর কিছুক্ষণ পর কিম বাসায় পৌঁছালে মিরে তাকে তার সেই ব্যাগটি দেয়, যেটা জিগু তার কথায় উদ্ধার করেছে। সে তার এই ব্যাগটি দেখে খুব খুশি হয় এবং জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেয়েছো? তখন তার মেয়ে মিরে তাকে বলে, এটা আমাকে জিগু নামের একজন আঙ্কেল দিয়েছে। তখন কিম বুঝতে পারে জিগু সেই সময় তাকে মানা করলেও পরে তার ব্যাগটি উদ্ধার করে দিয়েছে। কিম এবং মিরে তারা মা মেয়ে অনেক ভালো সময় কাটাচ্ছিল। তারা দুজনে একসাথে মজা করছিল। ঠিক সেই সময় কিমের কাছে তার হাসপাতাল থেকে একটি কল আসে। তাকে বলা হচ্ছিল একজন পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়েছে, আর সে একটি অদ্ভুত ধরনের ভাইরাসে আক্রান্ত, যার কারণে কিমকে খুব দ্রুতই হাসপাতালে আসতে হবে। তাই কিম এক প্রকার বাধ্য হয়েই আবারও হাসপাতালে ফিরে আসে। দেখা যায় সেই রোগীর গায়ে অনেক রেশ ছড়িয়ে পড়েছে, আর এর সাথে সাথে সে রক্তবমি করছে, সাথে মাত্রা অতিরিক্ত জ্বর। আর এই আক্রান্ত লোকটি অন্য কেউ নয়, সেই দুই ডেলিভারি কর্মীর মধ্যে একজন। তবে ডাক্তাররা আক্রান্ত ব্যক্তির একটি ফোন শনাক্ত করে। তারা সেই ফোনে একটি ভিডিও দেখতে পায়। এটা ছিল সেই ভিডিও যেটা তারা সেদিন সেই কন্টেইনারের মধ্যে করেছিল। সেই ভিডিওটিতে দেখা যায় যে একটি কন্টেইনারে বহু মানুষ মারা গিয়েছে। এরপর আক্রান্ত ব্যক্তির সেই ভাইকে এই ভিডিওর ব্যাপারে জিজ্ঞেস করা হয়। তাকে জিজ্ঞেস করা হয় এই ভিডিও কোথায় করা হয়েছে, আর সেই কন্টেইনারের ভিতরের লোকগুলোই বা কারা, তারা সেখানে কিভাবেই বা এভাবে মরে পড়েছিল। ডক্টররা বলে আমাদের সেই কন্টেইনারটি খুঁজে বের করতে হবে, কারণ হতে পারে এটা কোনো এক ধরনের ভাইরাস, আর এর কারণেই তোমার ভাই মারা গিয়েছে। তবে সে যখন তার ভাইয়ের মারা যাওয়ার কথা শোনে তখন সে অনেক রেগে যায়। রেগে গিয়ে সে তার ভাইয়ের কাছে ছুটে যেতে থাকে। তবে তাকে বাধা দেওয়া হলে সেখানকার ডক্টরদেরকেই সে মারতে শুরু করে। সে এক প্রকার জোরপূর্বক হাসপাতালের অপারেশন রুমে প্রবেশ করে এবং তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ডক্টররা তাকে রীতিমতো বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তার ধস্তাধস্তির কারণে কয়েকজন ডক্টরই এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। এদিকে আমরা মিরেকে দেখি, সে তার বাসায় পোষা বিড়াল ছানাটিকে খুঁজছিল। তখন সে একটি ছেলেকে দেখতে পায়, আর এই ছেলেটি হচ্ছে সেই ছেলে যে সেই ট্রাক থেকে পালিয়ে এসেছিল। তবে এখানে মিরে যখন তার কাছে আসার চেষ্টা করছিল তখন সে তাকে কাছে আসতে মানা করছিল, কারণ সে চাচ্ছিল না যে তার কারণে মিরে আক্রান্ত হোক। কিন্তু মিরে তো আর এত কিছু বোঝে না, কারণ সে ছোট্ট একটা মানুষ। সে বারবার তার কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে। সে তাকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি? ছেলেটি তাকে বলে তার নাম হচ্ছে মনসাই। মিরে তার হাতে থাকা একটি রুটি তাকে খেতে দেয়। মনসাই বেশ ক্ষুধার্ত ছিল, তাই সে তার দেওয়া রুটিটি খেতে থাকে। তবে এখানে মনসাই তাকে বারবার বাড়ি ফিরে যেতে বলছিল। এখানে লক্ষণীয় যে ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ 36 ঘন্টার মধ্যে মারা গেলেও দেখা যায় মনসাই এই ভাইরাসে আক্রান্ত হয়েও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। তবে মনসাই বারবার হাঁচি কাশি দিচ্ছিল। মনসাইয়ের অসুস্থতা দেখে মিরে তার আঙ্কেল জিগুকে ফোন করতে চায়। তবে সে যখন ফিরে আসে তখন দেখে মনসাই এখান থেকে চলে গিয়েছে। এদিকে জিগু এসে দেখে এখানে কেউই নেই, তাই সে তাকে বাসায় ফিরে যেতে বলে। কিন্তু মিরে তো আর সেটা মানবে না, সে মনসাইকে খুঁজে বের করবেই। তাই বাধ্য হয়েই মিরের সাথে
জিগুও মনসাইকে খুঁজতে থাকে। দেখা যায় শহরের সেই ভয়ঙ্কর ভাইরাস খুব ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে। শহরের সব মানুষ হাঁচি কাশির মাধ্যমে ভাইরাসে আক্রান্ত হতেই থাকে। চিকিৎসক ও পুলিশ মিলে সেই কন্টেইনারটি খুঁজে বের করে। কন্টেইনারটি খোলার সাথে সাথেই সেখান থেকে অনেক পোকামাকড় বেরিয়ে আসতে শুরু করে, আর সেখান থেকে খুব বাজে রকমের দুর্গন্ধ ছড়াতে শুরু করে। তাই তারা এই পুরো এলাকাটি স্যানিটাইজ করে এবং সেই কন্টেইনারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যাতে ভাইরাস বাইরে যেতে না পারে। তবে দুঃখের বিষয় হলো, ইতিমধ্যেই এই অদ্ভুত ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই প্রশাসন একটি বিশেষ গবেষণা টিম গঠন করে। গবেষক দল তাদের জানায় এই পুরো পুংডাং শহরটি বন্ধ করে দিতে হবে, যাতে এই শহর থেকে কোরিয়ার অন্যান্য শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে। তবে প্রশাসন এত দ্রুত শহর বন্ধ করে দিতে রাজি হচ্ছিল না, যার কারণে তাদের মধ্যে এক প্রকার বাকবিতণ্ডার সৃষ্টি হয়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় শহরের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। গণহারে মানুষ ভাইরাসে আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে। রাস্তায় চলাচলকৃত গাড়িগুলো একটার সাথে আরেকটা ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটাচ্ছে। এসব পরিস্থিতি দেখে পুংডাং শহরের মেয়র রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসে। যেহেতু ভাইরাসটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তাই পুরো শহরটি লকডাউন করে দেওয়া হয়, যার কারণে এই শহর থেকে কেউ বাইরে যেতে পারবে না। আবার অন্য কোনো শহর থেকেও কেউ এই শহরে প্রবেশ করতে পারবে না। তবে উপর মহলের লোকেরা এই শহর থেকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক করা হয় তারা সবাই হেলিকপ্টারে করে এই শহর থেকে বাইরের কোনো শহরে চলে যাবে। কিমও উপর মহলের লোক হিসেবেই অন্তর্ভুক্ত হয়, তাই সেও তাদের সাথে এই শহর থেকে বেরিয়ে যাবে। কিন্তু কিমের মেয়ে তো বাসায় রয়েছে, আর সে তো তার মেয়েকে না নিয়ে কোনোভাবেই এখান থেকে বাইরে যাবে না। এদিকে আমরা দেখতে পাই জিগু আর মিরে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। দেখা যায় মিরে হালকা হালকা হাসি কাশি দিচ্ছে, আর এরই মধ্যে সে সেখানে ঘুমিয়ে যায়। এদিকে কিম তার মেয়ে মিরেকে ফোন করে, তখন তার ফোনটি জিগু ধরে। তখন কিম জিগুকে পাশেরই একটি শপিং মলের অ্যাড্রেস দেয়, বলে সেখানে আসতে। জিগু যখন মিরেকে নিয়ে সেই শপিং মলে পৌঁছায়, সে দেখে এখানে বেশ ভালোই গন্ডগোল লেগে গেছে। চারিদিকে মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে, আর এই পরিস্থিতিতেই কিছু সুযোগ সন্ধানী লোকেরা দোকান থেকে মালামাল লুটপাট করতে থাকে। তাই এসব পরিস্থিতি সামলাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তবে এই ভিড়ের মাঝে মিরে জিগুর কাছ থেকে হারিয়ে যায়। শপিং মলের মধ্যেই অনেকগুলো মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। কিম সেখানে পৌঁছালে মিরেকে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়। ইতিমধ্যেই সেখানকার পরিস্থিতি আরও বিগড়ে যায়, যার কারণে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী এসে পুরো শপিং মলটি বন্ধ করে দেয়। তবে কিম আর জিগু কোনো মতে সেই শপিং মল থেকে বাইরে বেরিয়ে আসে। ডক্টর কিম জিগুকে বলে এখনও একটি ফ্লাইট ছেড়ে দেওয়া বাকি আছে, তাই সে চাইলে তাদের সাথে এই শহর থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু জিগু তার সাথে যেতে রাজি হয় না। সে তাকে বলে, আমি একজন দমকল কর্মী, আর আমার কাজ হলো বিপদে মানুষকে সাহায্য করা, তাই আমি তোমাদের সাথে যেতে পারবো না। এই বলে সে তার গাড়ির চাবিটি তাকে দেয় এবং তার মেয়েকে নিয়ে শহর থেকে বেরিয়ে যেতে বলে। এরপরে জিগু লক্ষ্য করে শপিং মলের ভিতরেই বেশ কিছু সুস্থ মানুষ আটকা পড়েছে, তাই সে তার সমস্ত শক্তি দিয়ে সেই শপিং মলের দরজাটি ভাঙার চেষ্টা করছিল। কিন্তু খালি হাতে তো আর সেটা সম্ভব নয়। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় তারই এক সহকর্মী তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তারা একটি মেশিনের মাধ্যমে শপিং মলের দরজার বেশ কিছু অংশ কেটে ফেলে। এরপর সেখান থেকে সুস্থ মানুষগুলোকে উদ্ধার করে। এদিকে ডক্টর কিম তার মেয়েকে নিয়ে বিমানবন্দরে পৌঁছায়। তাদেরকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়াই হবে। ঠিক সেই মুহূর্তেই মিরের মধ্যে ভাইরাসের লক্ষণ প্রকাশ পায়, যার কারণে তাদের বাধা দেওয়া হয়। কারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ থাকা ব্যক্তিকে শহরের বাইরে যেতে দেওয়া হবে না। ডক্টর কিম তাদেরকে জানায় যে তার মেয়ের ঠান্ডা লাগার কারণেই হালকা সর্দি কাশি হয়েছে। তবে বিমানবন্দরের সেই লোকগুলো তার কোনো কথাই মানতে রাজি নয়, তাই তারা এই শহরেই আটকা পড়ে যায়। গবেষণায় ধরা পড়ে এই ভাইরাসটি পাখিদের থেকে ছড়িয়ে পড়েছে। ভাইরাসের উৎপত্তি হয়েছে চায়নাতে, আর এই ভাইরাসটি ধীরে ধীরে রূপ পরিবর্তন করছে এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তবে কোরিয়ার পুংডাং শহরে ভাইরাসটি বেশি ভয়াবহ হয়ে উঠেছে। এদিকে মিডিয়ার মাধ্যমে দেশের প্রেসিডেন্ট সবার সাথে মত বিনিময় করে। প্রেসিডেন্ট বলে, আমরা লজ্জিত, কারণ আমরা মানুষের জীবন বাঁচাতে পারিনি। এখন আমরা যারা বেঁচে আছে
তাদের এই ভাইরাস থেকে বাঁচানোর চেষ্টা করব। প্রেসিডেন্ট শহরের সব চিকিৎসকদের উদ্দেশ্যে বলে যে এখানে একটি ক্যাম্প করা হবে, আর এই ক্যাম্পে শহরের সবগুলো মানুষকে রেখে এখান থেকে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা হবে। কিন্তু চিকিৎসকরা প্রেসিডেন্টকে জানায় যে আমরা যদি এটি করি তবে যারা আক্রান্ত নয় তারাও এর কারণে আক্রান্ত হতে পারে। তবে এখানে ডক্টরদের কোনো কথাই শোনা হচ্ছে না। এক প্রকার তাদের বিরুদ্ধে গিয়েই একটি ক্যাম্প করা হয়। সরকার শহরের সব মানুষদের ঘোষণা করে জানায় এই ভাইরাস থেকে আমাদের বাঁচতে হলে সবাইকে ক্যাম্পে আসতে হবে এবং এখান থেকে চিকিৎসা দেয়া হবে। এই খবর পুরো কোরিয়াতে ছড়িয়ে পড়ে, যার কারণে পুংডাং শহরে অনেক সেনা বা আর্মি মোতায়েন করা হয়। আর্মিরা শহরের রাস্তাঘাট সব বন্ধ করে দেয় যাতে কেউ শহরে ঢুকতে অথবা শহর থেকে বাইরে যেতে না পারে। এরপর আর্মিরা শহরের সব মানুষদের বাড়ি থেকে ধরে এনে এনে ক্যাম্পে নিয়ে যায়। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে একটি বৈঠক করতে দেখি। চিকিৎসকরা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয় তিনি যেই সিদ্ধান্ত নিয়েছেন সেটা ভুল, আর যার ফলে শহরের সবাই ভাইরাসে আক্রান্ত হবে। তবে এখানে কেউই চিকিৎসকদের পরামর্শ শুনতে একেবারেই রাজি নয়। উল্টো রাষ্ট্রপতি চিকিৎসকদের আদেশ করে যেন তারা ক্যাম্পে থাকা লোকেদের পিসিআর পরীক্ষা শুরু করে। ক্যাম্পে কিম তার মেয়েকে নিয়ে আসে। এখানে সবার শরীর চেক করা হচ্ছিল, দেখা হচ্ছিল কারোর শরীরে কোনো রেশ বা ফুসকুড়ি আছে কিনা। যখন কিমদের পালা আসে তখন কিম লক্ষ্য করে মীরের গায়ে ফুসকুড়ি ওঠা শুরু হয়েছে। সে বুঝে যায় তার মেয়ে ভাইরাসে আক্রান্ত। তখন কিম এই বিষয়টি কাউকে বলে না, কারণ সে আগে থেকেই জানতো পরবর্তীতে তার মেয়ের সাথে কি করা হবে। সেই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিছু মানুষের ঝামেলা বেঁধে যায়, যার কারণে গবেষকদের মনোযোগ অন্যদিকে গেলে কিম তার মেয়েকে বিনা পরীক্ষায় ক্যাম্পের ভিতরে পাঠিয়ে দেয়। ক্যাম্পের ভিতরে তেমন কোনো সুযোগ সুবিধা নেই, তার উপরে এখানে জায়গা অত্যন্ত অপরিসর। অনেক মানুষ এসব মেনে নিতে পারছিল না, তবে সেখানে সেনাবাহিনীদের বিদ্বেষের কারণে তাদের এসব বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছিল। ক্যাম্পে প্রবেশ করার পর থেকেই কিম মিরেকে জিগুর কাছে যেতে দিচ্ছিল না। জিগু বুঝতে পারছিল না যে সে তার সাথে এমন কেন করছে, কিন্তু পরবর্তী কিছু সময়ের মধ্যেই সে জানতে পারে মিরে এই ভাইরাসে আক্রান্ত। তাই সে তাকে বলে মিরের তো চিকিৎসা করানো প্রয়োজন, আর এখানে এভাবে থাকলে সে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। তবে সবচেয়ে বড় কথা, মিরে এখানে এভাবে থাকলে তার কাছ থেকে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তবে কিম তার মেয়েকে কোনো মতেই হাতছাড়া করতে চাচ্ছিল না। তাই সে জিগুকে বলে চিন্তার কোনো কারণ নেই, আমি মিরেকে সবার থেকে আলাদা করে রাখব। পরের দিন সকালে আমরা দেখি পুরো শহরটি থমকে গেছে। ভাইরাসটি অল্প কিছু সময়ের মধ্যেই শহরটিকে একেবারেই থামিয়ে দিয়েছে। এই ভাইরাসের কারণে মিরের শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। এদিকে 48 ঘন্টা পেরিয়ে গেছে। রাষ্ট্রপতি সবাইকে আদেশ দেয় যেন ক্যাম্প থেকে সুস্থদের ছেড়ে দেওয়া হয়। তবে কিছু ডক্টর তাকে এটা করতে নিষেধ করে, কারণ হতে পারে সুস্থ মানুষেরাও এখন ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। রাষ্ট্রপতি চাচ্ছিল সুস্থ মানুষদের অন্তত ক্যাম্প থেকে মুক্ত করে দেয়া হোক, কিন্তু জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন বড় বড় রাষ্ট্রই এখন ক্যাম্প থেকে মানুষকে বের হতে নিষেধ করে দিয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়েই রাষ্ট্রপতি সবাইকে ক্যাম্পে আটকে রাখার সিদ্ধান্ত নেয়। 48 ঘন্টা কেটে যাওয়ার পরেও সুস্থদের ছেড়ে দেওয়া না হলে এই নিয়ে এক প্রকার বিক্ষোভ শুরু হয়। চিকিৎসকরা ক্যাম্পের মধ্যে লক্ষ্য করে চীন থেকে পালিয়ে আসা সেই আক্রান্ত ব্যক্তিটি অর্থাৎ মনসাই এখন পুরোপুরি সুস্থ। ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও সে মারা যায়নি। তাই ধারণা করা হয় মনসাইয়ের শরীর থেকে রক্ত নিয়ে এর মাধ্যমে প্রতিষেধক তৈরি করা সম্ভব। কিম সেই ছেলের শরীর থেকে নেয়া রক্ত দিয়ে একটি ভ্যাকসিন তৈরি করেছে, আর এই ভ্যাকসিনের ফলাফল পজিটিভ। তাই কিম তার মেয়েকে এখানে নিয়ে এসে সেই ভ্যাকসিনটি তার শরীরে পুশ করে। ঠিক সেই মুহূর্তেই সেখানে সেনা সদস্যরা চলে আসে, দেখে মিরে ভাইরাসে আক্রান্ত। তাই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিম তাদের বাধা দিলে তাকে সেন্সলেস করা হয়। জিগু ক্যাম্প থেকে বেরিয়ে আসে এবং ডক্টর কিম ও মিরেকে খুঁজতে শুরু করে। তাদের দুজনকে খুঁজতে খুঁজতে জিগু এমন এক জায়গায় আসে আর এমন কিছু দেখে যেটা সে কখনো কল্পনাও করেনি। প্রথমে সে দেখে মারা যাওয়া রোগীদের সিল করা হচ্ছে এবং কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সে ভালোভাবে লক্ষ্য করে অনেকে এখনো মারাই যায়নি, শুধুমাত্র আক্রান্ত হয়েছে, আর সেই রোগীদেরও জীবন্ত অবস্থায় সিল করা হচ্ছে এবং কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। জিগু আরেকটু সামনে এগিয়ে দেখে বিশাল এক স্টেডিয়ামে সিল করা জীবিত ও মৃত মানুষগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে।
সে বুঝতে পারে এইসব ক্যাম্পিং আর চিকিৎসা শুধু একটা নাটক মাত্র। আসলে তাদের সবাইকে এভাবে পুড়িয়ে মেরে ফেলাই ছিল সরকারের প্ল্যান। মিরেকে যেহেতু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে ভাবে এই সিল করা মানুষগুলোর মধ্যেই হয়তোবা খুঁজলে মিরেকে পাওয়া যাবে। কিন্তু সে মিরেকে কোথাও খুঁজে পায় না, তাই সে চিৎকার করে তাকে ডাকতে থাকে। এদিকে কিমের সেন্স ফিরে আসলে সে জানতে পারে তার মেয়েকে সিল করে সেই স্টেডিয়ামে ফেলে দেয়া হয়েছে। তাই সে তাকে বাঁচাতে সেখানে চলে যায়। জিগু সেই লাশগুলোর মধ্যে থেকে অনেক খোঁজাখুঁজির পর মিরেকে খুঁজে পায়। সে লক্ষ্য করে মিরে আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছে, তবে আরেকটু হলেই তাকেও পুড়িয়ে ফেলা হতো। সে যখন মিরেকে এখান থেকে নিয়ে যাচ্ছিল তখন সেনাবাহিনীরা তার পিছু করে। আমরা দেখি এই ক্যাম্পে ডিউটিরত একজন সেনা সদস্য তার মাকে খুঁজে পায়। সে জানতে পারে তার মা এই ভাইরাসে আক্রান্ত। তার মাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে বাধা দিলে বাকি সৈন্যরা তাকে মারধর করতে থাকে। তবে তারই এক সৈন্য বন্ধু তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সেই সৈনিকের মা তাকে জিজ্ঞেস করে তারা তো তাকে চিকিৎসা করানোর জন্যই নিয়ে যাচ্ছে, এতে সমস্যার কি আছে? কিন্তু সৈনিক তো ভালো করেই জানে তার মাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সেই সৈনিক সবার উদ্দেশ্যে রেগে গিয়ে বলতে থাকে এই ভাইরাসের কোনো চিকিৎসাই নেই, আর যারাই আক্রান্ত হবে তাদেরকে পুড়িয়ে ফেলাই সরকারের একমাত্র পরিকল্পনা। সেখানে ধস্তাধস্তির কারণে তাকে সাহায্য করতে আসা তার বন্ধুর গায়ে একটি গুলি লেগে যায়, যার কারণে সে সেখানেই মারা যায়। ঠিক এই সময় সেখানে উপস্থিত থাকা সব মানুষ ভীষণভাবে ক্ষেপে যায়। কিছু সংখ্যক লোক ছুটতে থাকে সেই স্টেডিয়ামের দিকে, আর বিপুল সংখ্যক লোক সৈন্যদের আক্রমণ করে এবং তাদের হত্যা করতে শুরু করে। এদিকে দেখা যায় ডক্টর কিম জিগুর সাথে একটি ওয়াকিটকির মাধ্যমে কথা বলে। জিগু তাকে জানায় তার মেয়ে এখনো বেঁচে আছে এবং সে সুরক্ষিত আছে। এরই মধ্যে ক্যাম্পে বেশ ভালো রকমেরই হাঙ্গামা লেগে যায়। সুস্থ মানুষেরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা সবাই ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে আসতে থাকে। সেখানে আর অবস্থান করার মতো কোনো পরিস্থিতি বাকি ছিল না। তাই ডক্টররা একটি ভ্যানে করে সেই অ্যান্টিবডি শরীর অর্থাৎ মনসাইকে নিয়ে যখনই সেখান থেকে বাইরে যাচ্ছিল সেই মুহূর্তেই সেখানে বেঁচে থাকা সেই ডেলিভারি কর্মীটি আসে আর মনসাইকে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে মনসাইয়ের সেখানেই মৃত্যু হয়। আসলে তার কারণেই তো এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এদিকে এতক্ষণে বিক্ষোভকারী সেই মানুষগুলো বাইরে বেরিয়ে আসে। এতদিন ধরে ক্যাম্পে আটকে থাকার পর অবশেষে তারা খোলা আকাশের নিচে। রাস্তার এক পাশে বিক্ষোভকারীরা আর অন্য পাশে আর্মিরা তাদের টার্গেট করে বন্দুক নিয়ে আছে। সরকার আর্মিদের নির্দেশ দেয় যেন শহর থেকে কেউ বাইরে যেতে না পারে, আর যদি কেউ বাইরে যাওয়ার চেষ্টা করে তাকে যেন গুলি করে মেরে ফেলা হয়। কিছু মানুষ সামনের দিকে এগিয়ে আসলে তাদের দিকে অঝরে গুলি করা হয়, যার ফলে সেখানে অনেক মানুষ শুধুমাত্র ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণেই আর্মিদের গুলিতে মারা যায়। সেখানে জিগু আর মিরে কোনোমতে তাদের প্রাণ বাঁচিয়ে নেয়। রাষ্ট্রপতি এই বিষয়টি জানতে পারলে সরকারের উপর বেশ রেগে যায় এবং আর্মিদের আদেশ করে আর যেন একটি গুলিও চালানো না হয়। এদিকে আমরা দেখি কিমের মেয়ে মিরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, অর্থাৎ সেই হচ্ছে এখন বেঁচে থাকা একমাত্র অ্যান্টিবডি। আর তার শরীর থেকে রক্ত নিয়ে সেই রক্ত দিয়ে ভ্যাকসিন তৈরি করে সবাইকে বাঁচানো সম্ভব। তাই কিম রাষ্ট্রপতিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিষয়টি জানায়। রাষ্ট্রপতি তার সাথে একমত হয় এবং সে তার মেয়েকে সেই আমজনতার ভেতর থেকে নিয়ে এসে ভ্যাকসিন তৈরি করতে বলে। তবে এদিকে আমরা দেখি একজন আমেরিকার প্রতিনিধি কোরিয়ার রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরোধিতা করে। সে চাচ্ছিল না শহরের এই মানুষগুলো বাইরে আসুক আর এই ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। এরপর সেই প্রতিনিধি আমেরিকান পাইলটদের আদেশ দেয় এই জায়গা থেকে যদি কেউ বের হয় তাহলে যেন তারা সবাইকে মিসাইল দিয়ে মেরে ফেলে। এই কথা যখন রাষ্ট্রপতি শুনতে পারে তখন সে তার উপর অনেক রেগে যায় এবং আমেরিকান সেই প্রতিনিধিকে বলে যদি আমার দেশের একটি নাগরিকও তোমার মিসাইলের জন্য মারা যায় তাহলে আমি তোমার আমেরিকান পাইলটদের এখান থেকে জীবিত ফেরত যেতে দেব না। এই কথা শুনে সে অনেক ভয় পেয়ে যায় এবং তার অর্ডার ফিরিয়ে নেয়। এদিকে দেখা যায় কিম তার মেয়েকে আনার জন্য তার মেয়ের দিকে ছুটে আসতে থাকে আর মিরেও তার মায়ের দিকে ছুটে আসতে থাকে। কিন্তু তখন আর্মির কোনো এক সদস্য কিমের দিকে শুট করে আর সেই গুলিটি কিমের কাঁধে এসে লাগে। সঙ্গে সঙ্গে সে সেখানে মাটিতে পড়ে যায়। তবে এখানে মিরে তার মায়ের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে তাদের কাছে অনুরোধ করতে থাকে যেন তারা তার মাকে গুলি না করে। মিরে তাদের সবার উদ্দেশ্যে বলতে থাকে আমার মা একজন ডক্টর, সে মানুষের প্রাণ বাঁচায়, তোমরা তাকে মেরো না।
আর এই দৃশ্য দেখে সেখানে থাকা আর্মি সহ সবাই থমকে যায়। সেখানে থাকা সেই বিশাল জনতা কিম আর তার মেয়েকে চারিদিক থেকে ঘিরে ধরে, যাতে কেউ তাদের উপর আক্রমণ করতে না পারে। রাষ্ট্রপতি যখন ভিতর থেকে এই দৃশ্য দেখে, তখন সে আর্মিদের আদেশ করে যাতে আর একটিও গুলি ছোড়া না হয়। এরপর রাষ্ট্রপতি সবাইকে আশ্বাস দেয় যে তাদের সবাইকে বাঁচিয়ে নেওয়া হবে, খুব শীঘ্রই ভ্যাকসিন আসতে চলেছে। আমরা দেখি সেই বিক্ষুব্ধ জনতা এখন শান্ত হয়ে গেছে, অর্থাৎ কিমের মেয়ের রক্ত দিয়ে যে ভ্যাকসিন তৈরি করা হয়েছিল তার মাধ্যমে সবাইকে সুস্থ করা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই শহরের অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। মুভির শেষের দৃশ্যে আমরা দেখতে পাই কিম আর তার মেয়ে মিরু আর জিগু এখন একসাথেই রয়েছে, আর এরই মধ্য দিয়ে একটি নতুন পরিবারের সূচনা ঘটে এবং মুভিটি এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয়।